লামিন ইয়ামাল ম্যাচ শুরুর আগে কুন্দেকে একটা কথা বলেছিলেন, বার্সেলোনাকে হারাতে পারবে না রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ আসলেই হারাতে পারেনি এবং রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়ে গেছে বার্সেলোনা। কি নাটকীয় একটা ম্যাচ, রেড কার্ডের ম্যাচ, ভিআরএফ পেনাল্টি চেকের ম্যাচ, কত কিছু হলো এক কোপা দেল রের ফাইনালে। এই সেভিলের কার্তুখা স্টেডিয়ামে যে ঘটনাগুলো ঘটেছে সেটা ওই ৯০ মিনিটে কন্টেইন করা তো সম্ভব ছিলই না। এক্সট্রা টাইমের পরও হয়তো পেনাল্টি শুট আউটে যেতে পারতো, কিন্তু শুরুটা হয়েছিল এই নান্দনিক পেদ্রির একটা গোল দিয়ে। পেদ্রি প্রথমে বলটা ইন্টারসেপ্ট করেছিলেন, পাস করে দিলেন ক্রস করে লামিন ইয়ামালের কাছে। লামিন ইয়ামাল ৮ জনকে টেনে এনে শেষ পর্যন্ত পেদ্রিকে পাসটা দিয়েছিলেন দূর থেকে শট, কিন্তু কিলিয়ান এমবাপে স্টোল দ্য হাইলাইট। কিলিয়ান এমবাপে প্রথমবারের মতো ডিরেক্ট ফ্রি কিক থেকে গোল করেছেন। তিনি ফ্রি কিকটা ড্র করেছিলেন, তারপর চুয়ামেনি রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়ে দিলেন, এইটা মনে করে দিয়ে যে রিয়াল মাদ্রিদ ফাইনাল ম্যাচ খেলে না, রিয়াল মাদ্রিদ ফাইনাল ম্যাচ জেতে। কিন্তু এরপর কি ঘটলো? এরপর ফেরান তোরেস তিনি গোল করলেন। থিবো কোর্তোয়ার একটা ভুল রয়েছে এই জায়গায়। লামিন ইয়ামালের চমৎকার বানানো একটা বল, সেখান থেকে ফেরান তোরেস 1-1 সিচুয়েশনে কোর্তোয়াকে কাটিয়ে গোল দিলেন। বার্সেলোনা ম্যাচে সমতায় আনলো এবং একই সাথে বার্সেলোনা যেন ম্যাচটা তো ফিরলো। যদিও এরপর একটা পেনাল্টির আবেদন নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। রেফারি বুর্গোস তিনি প্রথমে পেনাল্টি ডিসিশন দিলেও ভিআরে যে জিনিসটা বাতিল হয়ে যায়, উল্টো ডাইভ দেওয়ার কারণে কার্ড দেখতে হয় রাফিনিয়াকে। তবে সবকিছু বদলে যায় কুন্দের এই গোলটায়, যেই গোলে দায় রয়েছে লুকা মডরিচ এবং ব্রাহিম দিয়াজ। এই দুজনের মধ্যে বলটা একজন আরেকজনকে দিতে চেয়েছিলেন, সেটা হয়নি এবং শেষ পর্যন্ত এই রেড কার্ডের নাটক। ভাস্কেস, রুডিগার, বেলিংহ্যাম তিনজনকে কার্ড দেখতে হয়েছে এবং সেভিয়ায় চলেছে বার্সেলোনার রূপকথার গল্প। এই কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে যেভাবে হারিয়ে দিয়েছে, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এল ক্লাসিকো ৩ নম্বর এল ক্লাসিকোতে এসেও বার্সেলোনাকে হারাতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। এই স্ট্যাটস এবং বল পজিশন শটস দিয়ে আসলে এই ম্যাচটাকে ব্যাখ্যা করা যাবে না, আমরা ব্যাখ্যা করতেও চাচ্ছি না। এই ম্যাচটার বিল্ড আপটা শুরু হয়েছিল শুক্রবার থেকে, যখন এই রিকার্দো দে বুরখোস, নামটা আমি লিখে এনেছি, বেনেগোসেয়া এবং পাবলো গনজালেস ফুয়ের্তেসের এই প্রেস কনফারেন্সটা হলো। প্রেস কনফারেন্সটা হওয়ার পর রিয়াল মাদ্রিদ সেখানে রিটালিয়েট করলো, তারা প্রেস কনফারেন্স করলো না, তারা ট্রেনিং করলো না। তারপরে দিয়ে একটা পর্যায়ে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ হয়তো ম্যাচটা নাও খেলতে পারে। শেষ পর্যন্ত ম্যাচটা হলো এবং সব লাইমলাইটটা বেসিক্যালি পুরো ম্যাচে প্রথম দিকে অন্তত রেফারির ওই সিদ্ধান্তগুলোর উপরে ছিল। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, প্রথম দিকে সিদ্ধান্তগুলো কিন্তু বেসিক্যালি রিয়াল মাদ্রিদ মোটামুটি তাদের ফেভারই পেয়েছে, যদি ওই হিসাব করা হয়। কারণ বার্সেলোনা চাইলে সেখানে আপনার ফেদে ভালভের্দে হ্যান্ডবলটা ক্লেম করতে পারতো, বা ওখানে একটা পেনাল্টি ডিসিশন তারা ক্লেম করতে পারতো। সেবায়োস একটা ইয়েলো কার্ড দেখা থেকে বেঁচে গিয়েছেন, ওটা ওই হিসাব করে বলতে পারেন। তারপর আস্তে আস্তে যখন পেদ্রি একটা গোল করলেন, পেদ্রি গোল করার পর যেই রিয়াল মাদ্রিদকে আমরা দেখতে চাই বা রিয়াল মাদ্রিদের সমর্থকরা এই রিয়াল মাদ্রিদকে দেখে অভ্যস্ত হচ্ছে, সেই রিয়াল মাদ্রিদকে মানে আমরা অনেক দিন পর দেখলাম সেকেন্ড হাফে এসে। যে রিয়াল মাদ্রিদকে আপনি বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে দেখেছিলেন 5-2 গোলের ম্যাচটা, দেখেন ফার্স্ট হাফে হচ্ছে রিয়াল মাদ্রিদের অন টার্গেট শটই ছিল আসলে একটা। সেকেন্ড হাফে যখন কিলিয়ান এমবাপ্পে নামলেন, এরপরে কিন্তু রিয়াল মাদ্রিদের খেলার ধরনটা আসলে বদলে যায়। রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে মানে 90 মিনিটসের মধ্যে রিয়াল মাদ্রিদ কিন্তু 6টা শটস অন টার্গেটে ছিল, সবকিছু মিলে। তারপরে তো আপনি যদি ব্ল্যান্ডারগুলো যদি দেখেন, প্রথম গোলটা যখন হলো এবং 3টা গোলেরই অ্যাসিস্ট এসেছে লামিন ইয়ামালের কাছ থেকে। মানে লামিন 2টা গোল আলটিমেটলি, লাস্ট গোলটা তো হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে নিজেদের ভুলেই রিয়াল মাদ্রিদ কনসিড করেছে। লামিন ইয়ামাল কিভাবে সবাইকে টেনে নিয়ে গেলেন বাইলাইনের কাছাকাছি জায়গায়, মনে হচ্ছিল যেহেতু আপনার পেনাল্টি এরিয়ার ভেতর বার্সেলোনার বাকি দুজন ফুটবলার রয়েছেন, তিনি হয়তো বা ক্রস করবেন। রিয়াল মাদ্রিদের ইন্টেনশনও কিন্তু হয়তো বা তাদের ডিফেন্ডিং ইন্টেনশন সেটাই ছিল। হুট করে একটা কাটব্যাক করলেন এবং আপনি যদি খেয়াল করেন মানে পেড্রির অন্তত 10 গজ আশেপাশেও কিন্তু কেউ ছিল না। 8 জন প্লেয়ার, গোলকিপার সহ তখন পেনাল্টি এরিয়ার ভেতর, ওপরের সাইডটায় ছিলেন বাকি 3 জন, মানে পুরো একটা ফাঁকা জায়গা। এবং সেই মোমেন্টস অফ ম্যাডনেসটাই এসেছিল ওই পেড্রির, সেখান থেকেই শুরু। কুবার্সি বেলিংহামের বলটা ইন্টারসেপ্ট করলেন, ইন্টারসেপ্ট করার পর পেদ্রি অন ওপেন স্পেস, তিনি চাইলে অনেকগুলো পাস খেলতে পারেন, তিনি সরাসরি লামিন ইয়ামালকে দিয়ে দিলেন। লামিন ইয়ামাল কাছে আপনি কি এক্সপেক্ট করবেন? তিনি যে জায়গা থেকে বল নিয়ে ঢুকছেন, কাট ইনসাইড করবেন, বাঁ পায়ে একটা শট নেবেন, সেরকম একটা সম্ভাবনা হচ্ছিল সেটা। কিংবা ফেরান তরেস বক্সে আছেন, 2-3 জন বক্সে ঢুকে আছেন, রাফিনা ওই পাশে, তিনি ক্রস করতে পারেন ফার কর্নারে। তিনি যে কাজটা করলেন, দেখলেন যে যখনই রিয়াল মাদ্রিদের প্লেয়ার একদম বক্সে জটলা পাকিয়ে রেখেছে, পেদ্রি একদম ওপেন স্পেসে, যেই পেদ্রি বলটা বানিয়ে দিলেন, সেই পেদ্রি গোলটা কনভার্ট করলেন। এবং পেদ্রির ফার্স্ট হাফ পারফরম্যান্স ওয়াজ ইম্যাকুলেট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে রিয়াল মাদ্রিদ এমনিতেও খুব একটা প্রেসার ক্রিয়েট করে নেই প্রথম দিকে। সেকেন্ড হাফের গল্পটা ভিন্ন, কিন্তু ওই পেদ্রি প্রথম দিকে যেভাবে খেলা ডিকটেট করেছেন বার্সেলোনা ফার্স্ট হাফে, এই কারণে এগিয়ে ছিল পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর ইয়ার কারণে। কিন্তু রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে
মদ্রিচ, আর্দা গুলার এবং স্পেশালি এমবাপে, যিনি 60% ফিট ছিলেন ম্যাচটা খেলার জন্য, তিনি যেভাবে শুরু করেছেন, নেমেছেন ম্যাচে, ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। তার গোল, শুয়ামেনির গোল, এবং শেষ পর্যন্ত যদি থিবো কোর্তোয়াকে আপনি জাস্ট এক সেকেন্ডও না, ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের হিসাব চিন্তা করেন, যদি এক পা এগিয়েও নাও আসতেন তাহলে হয়তো ফেরান তরেসের ওই গোলটা হয় না। বাট ফেরান তরেস যেভাবে ফিনিশ করেছেন, নো লুক ফিনিশ, তিনি জাস্ট বলটা টাচ লাগিয়েছেন, যা হবার হবে, রুডিগার দৌড়ে পারলেন না, ইম্যাকুলেট ফিনিশ এক্সট্রা টাইমে। তারপর কি হলো? তারপর তো যেই জিনিসটা যে এক্সট্রা টাইমেও আমরা দেখলাম দু দলেরই প্রচুর অ্যাটাক আসছিল, যদিও সেখানে হচ্ছে আলটিমেটলি রিয়ালেরই বিপদটা বেঁধেছে যখন লুকা মডরিচ তিনি যেই বলটা আসলে ক্লিয়ার করতে চেয়েছিলেন সেইখানে তার ক্লিয়ারেন্সটা অনেকটা হাফ হার্টেড ক্লিয়ারেন্সে আলটিমেটলি হয়ে গেছে। এবং ম্যাচ শেষে সেটা নিয়েও আসলে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি দলের এই হারে দোষ কোনো প্লেয়ারের ওপরে দিচ্ছে না, তিনি শুধু ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে সেকেন্ড হাফে বেটার দল ছিল রিয়াল মাদ্রিদ, দলকে দোষারোপ করার কিছু নাই, দ্বিতীয়ার্ধে আমরাই জয়ের বেশ কাছে ছিলাম, কুন্দের গোলে একটু ভুল হয়েছিল, ব্রাহিম ভেবেছে মডরিচ বলটা পেছনে খেলবে কিন্তু ওটা শর্ট খেলেছিল, ছোট ছোট বিষয় সবসময় আপনাকে হয়তো ভোগাবে না, তবে এবার আমাদের ভুগিয়েছে। এবং এই যে রিয়াল মাদ্রিদ ভুগলো, এর ফলে বার্সেলোনা তাদের ডাবল জেতাটা আসলে পূর্ণ হয়ে গেল আলটিমেটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.